জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ ছেড়ে পালানোর সময় ডিবি হারুনকে গণধোলাই, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও 50,000 মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল। সবশেষে দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা কাদের সহ ফাঁসি হবে যাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘ তদন্ত টিম। বৃহস্পতিবার বিকাল 10:30টায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে কথা জানান বাংলাদেশের জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত টিম আসবে, তবে কর্মপরিধি এখনও ঠিক হয়নি। এ সময় ছাত্র আন্দোলনে গুলিতে বিক্ষোভকারীদের হত্যার ঘটনার তদন্তে যাবতীয় খরচ জাতিসংঘ বহন করবে বলে জানান তিনি। ডিবি হারুন কোথায়? দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন? শেখ হাসিনা দেশ ছাড়ার পর চায়ের দোকান থেকে শোয়ার ঘর কিংবা অফিস পাড়া থেকে সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় ডিবি হারুন? নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ব্যাপক আলোচিত ছিলেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান থাকায় তিনি ডিবি হারুন নামেই পরিচিত ছিলেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পর পলাতক আছেন পুলিশের অন্তত 57 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন হারুনুর রশিদও। হারুনের পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনি নিজের বাসা, এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না। তিনি গা ঢাকা দিয়ে দেশে আছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা গত 6 আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। ডিবি হারুনকে নিয়ে জনমনে আরও একটি প্রশ্ন উকি দিচ্ছে। 5 আগস্টের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল তার? কি করেছিলেন তিনি? বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, ওই দিন ছাত্র জনতার ঢাকা অভিমুখে লংমার্চ ঘোষণার দিন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করবে, এমনটাই আগের দিন জানিয়েছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। হারুনুর রশিদ সহ সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সেদিন সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিটে। ওই ভবন থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয়। সেদিন সেখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হারুনুর রশিদ। ঘন্টায় ঘন্টায় তিনি মাঠের পুলিশের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন 5 আগস্টে হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন। এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এর মাঝেই সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দেবেন, এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনুর রশিদ। আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিটে থাকা অধস্তন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে হারুনুর রশিদ তখন বলেছিলেন, এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে, অ্যাকশনে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা নেমে আসে ঢাকার রাজপথে। তখন ডিএমপির সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিট ভবনের দিকে উত্তেজিত জনতা ইট পাটকেল ছুটতে থাকেন প্রাণভয়ে। এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্ম খুলে ফেলেন, গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ডো ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান হারুন। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। 2006 সালে ডি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিলেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে বিমানে তুলে দিয়ে আসার। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। এরপর কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি গাড়ি হারুনকে মিরপুরে কোনো এক জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করে হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই ছাত্র জনতা তাকে দেখে চিনে ফেলে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন এখনও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও 50,000 মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল।
সার্জিস বলেন, গত ১.৫ মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলোর হুকুম কোথা থেকে এসেছে আমরা জানি। স্পষ্ট কথা হচ্ছে, আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, হিংসার বশবর্তী হয়ে। তার মতো প্রহসনের বিচারই বাংলাদেশে আমরা করতে চাই না। আমরা আদালতকে ইচ্ছামতো ব্যবহার করতে চাই না। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব, পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে। তিনি বলেন, আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার এবং সহিংসতা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। নিরাপত্তা পরিস্থিতি এবং মানবাধিকার সমস্যা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাই। জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশের সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকে আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায়, তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তিনি বলেন, তাদের আশ্রয় দেওয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতূহল রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে, তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি। গত ১.৫ দশকে পুলিশ বাহিনীতে এতটাই দলীয়করণ হয়েছে যে অনেকেই বলছেন বাহিনীটি হয়ে গেছে আওয়ামী লীগের বি টিম। কতিপয় পদস্থ কর্মকর্তার নানাবিধ অপকর্ম, মানবাধিকার লঙ্ঘন আর চাঁদাবাজির কারণে পুলিশ প্রশাসন রীতিমতো ভেঙে পড়েছে। পুলিশকে এভাবে ধ্বংস করে ফেলার নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুসন্ধানে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা তথ্য। শুধু দলীয়করণ নয়, পুলিশের পদস্থ কর্মকর্তারা যে চাঁদাবাজি করতেন কিংবা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ দিতে হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে।